নুরুল সওদাগরের কথা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আজ যেন নতুন চিত্রাকে দেখছে সে। মেয়েটার এমন পরিবর্তন ভাবেনি, ভাবিয়ে তুলল সবাইকে। বাঁ চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকণাকে ভীষণ অবহেলায় মুছে ফেলল চিত্রা। তাচ্ছিল্য করে বলল, আজ এমন কথা কোনো কেন বলছি সেটাই ভাবছো তাই না? কারণ আছে দেখেই বলছি। যখন বাঁ হাতটা ঝলসে গেল, হসপিটালের বিছানায় বেঁচে থাকার যুদ্ধে আমি অনবরত ছুটে যাচ্ছি, তখন আপনি আব্বু আমার ছায়া না হয়ে আমার দিকে ছুঁড়ে মারলেন অবিশ্বাসের তীর। আমি সেদিন কতটা ব্যথা পেয়েছি তা আপনাকে বোঝাতে পারবো না আব্বু। সেদিকে সেদিনেই ঠিক করেছিলাম আপনার অবিশ্বাসের তীর আমি ভেঙে দিব। আর আজই সেই দিন। চিত্রার শেষ কথায় অবাক হলো সবাই, কিন্তু বুঝে উঠতে পারল না কথাটির সারাংশ। ঘেমে নিয়ে একাকার মাহাতাব। শার্টের বাহুতে কপালের ঘাম মুছতে মুছতে কেমন বোকা বোকা কণ্ঠে বলল, কি বলছে এসব? মাহাতাবের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা। সেকেন্ডে মাঝে বারবার তার পরিবর্তন ভাবিয়ে তুলছে সবাইকে। অনাকাঙ্ক্ষিত ঝড়ের আভাসও যে পাচ্ছে সবাই। ওহি অধৈর্য কণ্ঠে বলল, কি বলছিস তুই? তোমরা জানতে চাও না আমাদের এই ঝলসানোর কারণ কে? কে আবার, মহিন? চিত্রার প্রশ্নে ওহির সহজ সরল উত্তর। চিত্রা হাসল, ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ভুল উত্তর। এতক্ষণে ড্রয়িং রুমে অবস্থানরত প্রত্যেকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবাক প্রত্যেকটা মানুষ। চিত্রার কথার অর্থ যেন বুঝছে না কেউ। ধৈর্যের বাঁধ ভাঙল। এবার তুহিনের। উৎকণ্ঠিত হয়ে বলল, তবে কে করেছে তোদের সাথে এমন? চিত্রা হেলতে দুলতে মাহাদেবের কাছে এসে বসল। ফিচলে কণ্ঠে বলল, কি দুলা ভাই, আপনি বলবেন না আমি বলবো? মাহাতাবের অবস্থা তখন বেহাল। মুখের মাঝে কৃত্রিম হাসি আকার বিছে চেষ্টা করল। ভয়ার্ত কণ্ঠে বলল, কি 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 বলছো শালিকা? আমি জানব কিভাবে? জানবেন না কেন? আপনি নিজে করলেন সেই কাজ, অথচ বলছেন অন্য কথা। ইটস নট ফেয়ার। বড়সড় একটা বিস্ফোরণ হয়ে গেল ড্রয়িং রুমে। সমস্বরে সবাই চেঁচিয়ে উঠে বলল, কি? চিত্রার চোখ মুখে এতক্ষণের ঠাট্টার জায়গায় ছড়িয়ে গেল কাঠিন্যতা। দৃঢ় কণ্ঠে মাহাতাবের দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের সাথে এমনটা কেন করেছেন দুলাভাই? মাহাতাব ততক্ষণে ঘেমে নিয়ে একাকার। উপস্থিত মানুষগুলো প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। একবার মাহাতাব আর একবার চিত্রার দিকে তাকালো তারা। তন্মধ্যে চাঁদনি সোফা ছেড়ে ধপ করে উঠে এলো। মুখ চোখ লাল, তার লাল। রাগে দিশেহারা হয়ে এসে চিত্রার গালে চড় বসানোর জন্য হাত তুলতেই তার হাত ধরে থামিয়ে দেয় চিত্রা। মুখে আগের ন্যায় হাসি বজায় রেখে বলল, আরে থামো আপা, এত তাড়াতাড়ি চড়টা ওয়েস্ট করো না। বলা তো যায় না অন্য কারোরও প্রয়োজন হতে পারে। চাঁদনি ফুঁসে উঠল, ধমক দিয়ে বলল, তুই কেমন মেয়ে রে চিত্রা? তোকে এত আদর করেছি আমি, অথচ তুই কিনা আমার মায়ের আচরণের রাগ আমার আর আমার স্বামীর উপরও ওঠাচ্ছিস এসব মিথ্যে বলে। এই তোর আচরণ? চিত্রার হাসে হাসে মুখ থমথমে হলো। শক্ত কণ্ঠে বলল, তোমার মায়ের প্রতি বা তোমার প্রতি আমার কোনো রাগ নেই। একটা সময় এই বাড়ির নুন খেয়েছি, তাই এর গুণ গাইতেই হবে। আমি যা বলছি তা এক বিন্দুও মিথ্যে না। আগে শুনবে, তারপর যা বলার বলবে। চিত্রার মুখে ঝিলিক দেওয়া আত্মবিশ্বাস দেখেই চাঁদনির তরতাজা টকবকে রাগটা মেয়ে এলো। ধীর কণ্ঠে বলল, আচ্ছা বল কি বলবি? চিত্রা ছোট্ট শ্বাস ফেলে মাহাতাবের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি দেয়। অতঃপর নিজের বড় চাচা আফজাল সওদাগরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে,
চাচা, তুমি কি রফিক মোহাম্মদ নামে কাউকে চেনো? আফসার সওদাগর কপাল কুঁচকালেন। কতক্ষণ মনে করার চেষ্টা করলেন এমন নামে কাউকে চেনেন কিনা। অতঃপর ব্যর্থ হয়ে হতাশ স্বরে বললেন, না আম্মু, মনে পড়ছে না। আমি মনে করাচ্ছি। আজ থেকে 20 কিংবা 21 বছর আগে তোমার কোম্পানিতে একজন শ্রমিককে চুরির দায়ে ফাঁসানো হয়। তা নিয়ে অনেক গণ্ডগোল চলে চলে কয়েকদিন। অতঃপর সেই ভদ্রলোক তার গায়ে লাগানো তকমা সইতে না পেরে আত্মহত্যা করে। মনে পড়ল এবার? আফজাল সওদাগরের কুঁচকানো ভ্রু সোজা হয়। ঘটনা মনে পড়তেই সে অনবরত মাথা নাড়াতে নাড়াতে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সে অনেক আগের কাহিনী। বেচারা নির্দোষ ছিল, কিন্তু ভুল তথ্যের কারণে তাকে হেনস্থা পোহাতে হয় এবং সে এটা মানতে না পেরে আত্মহত্যা করে। কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? সম্পর্ক আছে চাচা। সেই রফিক মোহাম্মদের ছেলে মাহতাব দুলাভাই। আফসার সওদাগর হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, কি? পাগল হলে নাকি? মাহতাবের বাবা মারা গেছে 3 বছর আগে। তুমি কি বলছো এসব? আমি মোটেও ভুল বলছি না চাচা। দুলাভাই, ইস, দুলাভাই সে লোকের ছেলে। আর 3 বছর আগে যে লোকটা মারা যায় তিনি কেবলমাত্র মোহিনীর বাবা। চিত্রার রহস্যনামা গোলকধাঁধায় ফেসে সবাই হতভম্ব। ওহে হতভম্ব কণ্ঠে বলল, মানে? মানে হলো লতা আন্টি মানে মাহাতাবুল্লাহ ভাইয়ের মা রফিক আঙ্কেল মারা যাওয়ার পর আবার দ্বিতীয় বিয়ে করেন এবং সেই ঘরের সন্তানই হলো মহিন, তাই না আন্টি? শেষের প্রশ্নটা লতা বেগমের দিকে তাকিয়ে করলেন চিত্রা। মহিলা রীতিমতো তাজ্জব বনে রইলেন। প্রশ্নটা করলেই ওপর নিচ মাথা নাড়িয়ে ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ। উপস্থিত সবার মাঝে অবিশ্বাস্যকর পরিস্থিতি। একজন আর একজনের মুখ চাই করছে। এমন কিছু যে থাকতে পারে তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। চাঁদনি আপা ফ্যাল করে তাকিয়ে রইল মাহাতাবের দিকে। বিবশ কণ্ঠে বলল, তারপর বল চিত্রা। চিত্রাও দীর্ঘশ্বাস ফেলে শুরু করলো, খুব সম্ভবত রফিক আঙ্কেল মারা যাওয়ার সময় দুলাভাইয়ের বয়স 6-7 ছিল। তার বাবার এমন মৃত্যু মানতে পারেনি সে। মনের মাঝে পুষে রেখেছিলেন ভীষণ ক্ষোভ। উপর উপর সে যতটা ভালো মানুষ ছিলেন, ভেতর ভেতর তার প্রতিহিংসা তাকে এর চেয়ে বেশি অন্ধ করে দিয়েছিল, যার ফলস্বরূপ বড় হওয়ার পর সে প্রতিহিংসা পরায়ণের জন্য সে বিয়ে করেছে চাঁদনি আপাকে। চেয়েছিল এ বাড়ির ভিটেমাটি আঁকড়ে ধরে সবাইকে নিঃশেষ করে দিতে। তাই না দুলাভাই? মাহতাব জবাব দিল না। মাথা নিচু করে দৃষ্টি নিবদ্ধ করল ড্রয়িং রুমের মেঝেতে। সবার নিস্তব্ধতা ঠেলে চিত্রায় আবার বলে উঠল, দুলাভাই সম্ভবত তার মায়ের দ্বিতীয় বিয়ে এবং সেই ঘরের সন্তান মহিনকেও মানতে পারেনি, কিন্তু সময় ও পরিস্থিতির কারণে সে বলতে পারেনি সেটা। তাই তো সবার প্রতি ক্ষোভ মেটানোর সুযোগ পেল আবার 7 মাসের সেই অনুষ্ঠানে। চেরির ভাষ্যমতে চেরির শরীরে হাত দিয়েছিল মহিন, যা পরবর্তীতে ওহিয়াপা নিজের নামে চালিয়ে দিয়েছিল তোমাদের সাথে। আমরাও ঘৃণা করেছি মহিনকে। চেরির কথাকেই সত্যতা ধরেছি, আর তার কারণও আছে। কিন্তু পরপর আমাদের উপর অ্যাসিড নিক্ষেপ এবং মোহিনীর মৃত্যু সব ধোঁয়াশা করে রেখে দিল। অতঃপর সেদিন বড় আপার সিঁড়ি থেকে পড়ে যাওয়া আমার কলঙ্কের কালি হলো। কিন্তু এখানে এত মানুষকে বিভিন্ন ঘটনা সাপেক্ষে দোষী মনে হলেও দোষগুলো করেছে একজন, সে হলো মাহতাব। প্রথমে আসি চেরির ঘটনায়। চেরিকে আধার ঘরে ডেকে নিয়ে মহিন বিশ্রী কাজ করেছে আমরা জানতাম এবং মেনেও ছিলাম। কিন্তু সেদিন চেরির সাথে দুষ্টুমি করার ছলে জিজ্ঞেস করতেই চেরি বলল
সে মোহিনীর মুখ দেখেনি, পাঞ্জাবি দেখেছিল। সেই অনুষ্ঠানে দুলাভাই এবং মহিন একই পাঞ্জাবি পরেছিল, তাই দোষটা দুজনের একজনই করতে পারে। সন্দেহের তালিকায় পড়ে গেল দুজনের নাম। অতঃপর কিছুদিন আগে কোচিং থেকে আসার সময় আমি মাহাতাব দুলাভাইকে দেখি পতিতালয়ের একটা গলিতে যেতে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমি নিজের সাথে সাথে তার পিছে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করিয়েছি। সব ঘটনাগুলো কেমন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আব্বু বলেছিল মহিন মারা যাওয়ার আগে আমার আমার ফোন দিয়ে তার সাথে কেউ কথা বলেছে। আমি চট করে রেকর্ডিং লিস্টে ঢুকে যাই, আর সৌভাগ্যক্রমে সেদিনের রেকর্ডিং পেয়ে যাই, যেখানে কণ্ঠ একজন ছিল, মহিন, আর একজন দুলাভাই। তারা কী নিয়ে যেন তুমুল কাটাকাটি করছে। স্পষ্টভাবে বোঝার পর বুঝলাম মহিন প্রচুর ভয় পেয়েছিল। সে বুঝতে পেরেছিল আমাদের অ্যাসিডের ঘটনা সম্পূর্ণরূপে তার ঘাড়ে গিয়ে পড়বে, তাই সে দুলাভাইকে হুমকি দিচ্ছিল সব বলে দিবে। আর দুলাভাই আমার ফোন দিয়ে কল দিয়েছিল হয়তো ধরা না পড়ার জন্য। হয়তো সে মোহিনীর হুমকিতে ভয় পেয়েই খুন করেছে নিজের ভাইকে। কেবল তাই না, দুলাভাই মানসিকভাবে বিপর্যস্ত। তার নারী দোষ আছে। পতিতালয়ে তার প্রায়ই আসা যাওয়া। ড্রয়িং রুমে জুড়ে নিস্তব্ধতা, সকলের চোখে অবিশ্বাস্যতা। স্বয়ং লতা বেগম তার ছেলের দিকে সেই অবিশ্বাসের দৃষ্টি নিয়েই তাকিয়ে রইলেন। কণ্ঠধ্বনির মাঝে আটকে রইল শব্দরা। বহু কষ্টে সে উচ্চারণ করল, এসব মিথ্যে, তাই না আব্বা? মাহতাব আগের ন্যায় মাথা নিচু করেই রইল। সবাই মাহতাবের উত্তরের আশায় উন্মুখ হয়ে রইল। এই বুঝি মাহতাব বলবে সব মিথ্যে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই সত্যি, একটা শব্দও মিথ্যে না। আমাকে যা ভাবেন সবাই, তা আমার ভালো মানুষের আদল কেবল। আমি ভালো মানুষ নই। আর চিত্রাদের অ্যাসিড নিক্ষেপ করার কাজটাও আমি করিয়েছি। উদ্দেশ্য ছিল চেরি আর ওহিকে ঝলসানোর, চিত্রাকে না। আর মহিনকেও খুন করেছি অনিচ্ছাকৃত। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বুঝেনি। আমি নিজের রাগ সংবরণ করতে না পেরে মেরে ফেলেছি। অ্যাসিড নিক্ষেপ করা ওই দুই ছেলেকেও আমিই মেরেছি, যেন ওরা আমার বিপদ আনতে না পারে। চেরির সাথেও ওটা আমি করেছি। শেষ কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই সশব্দে চড় পড়ে মাহাতাবের গালে। চড়টা মেরেছে চাঁদনি। রাগে তার মুখ লাল হয়ে গিয়েছে, হাত পা কাঁপছে। একতলা থুতু মাহাতাবের উপরে ফেলে ঘৃণা ছুঁড়ে বলল, পিচ্চাস। চিত্রা চাঁদনিকে শক্ত করে ধরল, কম্পিত কণ্ঠে বলল, আপনি সেদিন চাঁদনি আপাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাই না? আমি হাতটা কেবল ধীরে ঝাড়া দিয়েছিলাম, কিন্তু আপা বলল আমি নাকি ধাক্কা দিয়েছি। তখন উপরে আমি আর আপনি ছিলাম। আমি যেহেতু করিনি, তার মানে। চিত্রার বাকি কথা বলতে হয় না। মাহাতাবি গম্ভীর কণ্ঠে বলে, আমি করেছি সে কাজটা। আর এই যে এত দ্রুত সবটা স্বীকার করে নিলাম কেন জানো? কারণ এত শত বাহানার মাঝেও আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আবারও চড় পড়ল মাহাতাবের গালে। এবার চড়টা দিলেন আফজাল সওদাগর। রাগে সে হুঙ্কার দিয়ে উঠল, তুমুল এক ধাক্কা দিয়ে পড়ল, তোর সাহস কি করে হলো আমার মেয়েদের দিকে তাকানোর? তোর চোখ উঠিয়ে ফেলবো। মাহতাব কথা বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। আরও কয়েক ঘা প্রহার পড়ল। হইচই ভরে গেল সওদাগর বাড়ি। পুলিশ কল দেওয়া হলো। লতা বেগম জ্ঞান হারালেন। চাঁদনি কথা বলার শক্তি না পেয়ে ধপ করে বসে পড়ল। তুমুল বিশৃঙ্খলা পড়ল বাড়ি জুড়ে। চিত্রা সেই বিশৃঙ্খলা ঠেলে বেরিয়ে গেল রাস্তায়। রাত 11টার ব্যস্ত শহরে একা
পায়ে হাঁটা শুরু করলো। অনেক পথ যাওয়ার পর পুলিশের একটা গাড়ি তার পাশ দিয়ে চলে গেল সওদাগর বাড়ির দিকে। চিত্রা তাচ্ছিল্য করে হাসল খানিক। গত পরশু রাতে এসে মাহাতাব দুলাভাইয়ের বাড়িতে প্রবেশ করেছিল পাইপ পেয়ে। ভীতু চিত্রা হুট করেই কেমন সাহসী হয়ে গেল। তৃপ্তি ভরে সে দেখে নিল শহরের রাজপথ। আর তো থাকা হবে না এই শহরে। সে আর বাহার ভাই তো অনেক দূর চলে যাবে সংসার করতে। কালই তারা শহর ছাড়বে। বাহার ভাই আর একটা চিঠি পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিয়েছে। সেখানে গেলেই দুজনের দেখা হবে। তারপর চিরতরে বাহার ভাই চিত্রার। খুব দূরে চলে যাবে তারা। কিন্তু বাহার ভাই বেছে বেছে কবরস্থানের ঠিকানা কেন দিল? ধূসর রঙের মেঘেদের আনাগোনা আকাশ জুড়ে প্রকৃতির ভীষণ মন খারাপ আজ। কিন্তু চিত্রার মনে উৎফুল্লতার জোয়ার। কি একটা প্রাপ্তির আনন্দ যেন তার পুরো শহর জুড়ে। অথচ কোথাও মন ভালোর ছিটেফোঁটা কারণও নেই। সওদাগর বাড়ির মানুষেরা ভেঙে পড়েছে। দেয়ালের মাঝে প্রতিটা মানুষের নিজস্ব হাহাকার। ওহিয়াপার বিয়েটেটাও বেশ পেছানো হয়েছে। মন খারাপের বেলাগুলো ভীষণ পানসে আঁকা। চিত্রা ঘুম থেকে উঠেই বেশ সময় নিয়ে গোসল সেরেছে। বেছে বেছে বর্তমান প্রকৃতির সাথে মিলিয়ে ধূসর রঙের জামা বের করেছে। সাদা সালোয়ার ওড়নার সাথে মিলেই কেমন বিষণ্ণ বিষণ্ণ রঙে সাজিয়ে নিল নিজেকে। তার মা চলে গিয়েছে কলেজ। ভাই যেন বাসায় নেই। এটাই মোক্ষম সময় পাহাড় ভাইয়ের কাছে চলে যাওয়ার। ছোট করে একটা চিরকুটও লিখল সে। পড়ার টেবিলের উপর কলমদানিটা দিয়ে চাপা দিয়ে যত্ন সহকারে রেখে দিল চিরকুটটা। সে হারিয়ে গেলে আম্মু ভাইজান যে পাগল হয়ে যাবে, তাই তাদের সেই সময়টা সান্ত্বনার বাণী হিসেবে রেখে গেল চিরকুটটা। চিত্রা জানে সে যাওয়ার পর মা এবং ভাইজান আবার নিজ গৃহে ফিরে যাবে। আর কতদিন গৃহান্তরে থাকবে? আর যার জন্য গৃহান্তর, সেই যদি না থাকে তবে সে গৃহান্তরের আর কী বা মূল্য রইল? পুরো ঘরের কোনায় কোনায় একবার হাত বুলিয়ে দিল সে। সবকটা জিনিস চোখ ভরে দেখে নিল। এরপর আর দেখতে যদি না পায়, কবে না কবে আবার আপন মানুষের ভিড়ে ফিরে আসবে সে কে জানে। আদৌ কি ফিরে আসবে কি না? পৃথিবীতে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। যেমন বাহার ভাইকে পাওয়ার জন্য চিত্রা ছাড়ছে তার পরিবার। কী বা করার? লোকটার যে সে ছাড়া কেউ নেই। তপ্ত এক শ্বাস ছেড়ে পাপ রাখল সে। ফ্ল্যাটের বাহিরে, গন্তব্য তার অজানা। তাতে ক্ষতি কি? পথসঙ্গী তো তার চেনা। লোকাল বাসের ডান সাইডের 3 নম্বর সারির জানালাটার পাশে সিটটাতে বসে আছে চিত্রা। জ্যামে ঠাসা রাস্তা। হুড়মুড় করে বাসের ভিতরে একজন মহিলা প্রবেশ করেই চিত্রার সাথে ফাঁকা সিটটায় বসে পড়ল সে।